আসসালামু আলাইকুম। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে ভেক্টর সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম, ভেক্টরের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা তোমাদের সামনে ভেক্টর সম্পর্কে আরো কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তোমরা আজকেও গতদিনের মতো মনোযোগ সহকারে দেখবে এবং সেই অনুসারে চর্চা করবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। তোমরা বাসায় সেই অনুসারে প্র্যাকটিস করবে এবং এর থেকে একটি সুফল তোমরা পাবে অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞানের কিছু সংজ্ঞা আলোচনা করছিলাম। এখন আমরা আরো কিছু সংজ্ঞা তোমাদের সামনে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা এখন লক্ষ্য করো। আমরা এখন সমরেখ ভেক্টর নিয়ে আলোচনা করব। সমরেখ ভেক্টর, এখানে বলা আছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। আমরা এখানে তিনটা ভেক্টর তোমাদের সামনে উপস্থাপন করেছি। একটি হলো এ ভেক্টর, আর হলো বি ভেক্টর, এখানে সি ভেক্টর। প্রত্যেকটা ভেক্টরই কিন্তু আমরা এখানে দেখতেছি যে এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত আছে এবং উভয় এই ভেক্টরের সাথে এই ভেক্টর সমান্তরাল। যেহেতু প্রত্যেকেই এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সবাই এখানে সমান্তরাল আছে। তাহলে আমরা আমাদের সংজ্ঞার মধ্যে বলেছি যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরাল ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। আমরা এখানে আমাদের তিনটা ভেক্টর এখানে যে দেখিয়েছি তোমাদেরকে, এখানে প্রত্যেকটা ভেক্টর এক্স অক্ষ বরাবর রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু পরস্পরের সমান্তরালে রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ বি সি সমরেখ ভেক্টর। আমরা এখন আলোচনা করব সমতলীয় ভেক্টর নিয়ে। সমতলীয় ভেক্টর কাকে বলে এখন আমরা সেটা দেখব। আমরা এখানে লিখেছি দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যদি একটা তলের উপর একাধিক ভেক্টর থাকে কিন্তু দিক ভিন্ন ভিন্ন দিকে হতে পারে, যেমন আমার এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক তল। এখানেও দ্বিমাত্রিক তল। এখন আমাকে আগে দ্বিমাত্রিক বুঝতে হবে। এটার এক্স অক্ষ বিদ্যমান, এটার ওয়াই অক্ষ বিদ্যমান। যদি দুইটা অক্ষ থাকে তাহলে দ্বিমাত্রিক, যদি তিনটা অক্ষ থাকে তাহলে ত্রিমাত্রিক, যদি একটা অক্ষ থাকে তাহলে সেটা হলো একমাত্রিক। তোমরা যদি মনে করো আমি যদি একটা পিঁপড়াকে যদি একটা দড়ির উপর দিয়ে আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে সে শুধুমাত্র একটি অক্ষ বরাবর যেতে পারবে, তাহলে এটা হলো একমাত্রিক। যদি আমি একটা মাছি যদি এখানে এসে বসে তাহলে সে আমি যদি তার অবস্থান চিহ্নিত করতে চাই তাহলে আমাকে এক্স অক্ষের থেকে কতটুকু দূরে, তারপর ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে, আমাকে দুইটা অক্ষ নিয়ে তার অবস্থান চিহ্নিত করতে হবে। তাহলে এটাকে বলা হবে দ্বিমাত্রিক। তা আমাদের এখানে আমরা কতগুলো ভেক্টরকে উপস্থাপন করেছি, তারা একটা তলের মধ্যে অবস্থান করতেছে, দ্বিমাত্রিক তল। এখানে দেখা গেল কি যে এখানে কোনটা এক্স অক্ষ বরাবর, কোনটা অন্যদিকে রয়েছে, কিন্তু একটা তলের ভিতরেই সবাই সীমাবদ্ধ আছে। এজন্য দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। আমরা এখানে তিনটা ভেক্টর চিহ্নিত করছি। একটি হলো এ ভেক্টর, একটি হলো বি ভেক্টর, আর একটা হলো সি ভেক্টর। তিনটাই একই তলের উপর, একটি দ্বিমাত্রিক তলের উপর। এজন্য এই তিনটাই হলো সমতলীয় ভেক্টর। এবার আমরা যে ভেক্টর নিয়ে আলোচনা করব সেটি হলো সঠিক ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে। আমরা কিন্তু এতক্ষণ ধরে যতগুলো ভেক্টর নিয়ে আলোচনা করেছি আমরা কিন্তু বলি নাই যে আমাদের কোনো ভেক্টরের মান শূন্য। তাহলে এতক্ষণ ধরে যে সকল ভেক্টর নিয়ে আলোচনা করেছি সবই হলো সঠিক ভেক্টর, অর্থাৎ যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে। এখন আমরা যে ভেক্টর নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেক্টর। তোমরা সকলে মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এটার নাম হলো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তা নাল ভেক্টর কাকে বলে সেই সম্পর্কে আমরা একটু জানি। যে ভেক্টর রাশির মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না তাকে নাল বা শূন্য ভেক্টর বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ভেক্টর রাশির মান শূন্য, যার কোনো নির্দিষ্ট দিক থাকে না তাকে নাল ভেক্টর বলে। কারণ প্রশ্ন হইতে পারে শূন্য সেটা আবার কিভাবে ভেক্টর হয়, এটা আমাদের একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে শূন্য বলতেছে, মান বলতেছে শূন্য, আবার দিক নেই, কিন্তু সে আবার একটু ভেক্টর, এটা কেমন ভাবে হতে পারে এই সম্পর্কে আমরা তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি। আমরা এখানে একটা অনুধাবন, যে এখান থেকে কিন্তু এই অনুধাবনটা আসতে পারে যদি একটু ব্যতিক্রমী, যে শূন্য একটি ভেক্টর রাশি ব্যাখ্যা করো। তাহলে শূন্যটা ভেক্টর রাশি হলো কিভাবে, এটা এখন আমাদের জানার দরকার। তাহলে আমরা তোমাদেরকে কিন্তু প্রথমে জানিয়েছিলাম যে দুটি ভেক্টর রাশি যোগ করলে কিন্তু যোগফল একটি ভেক্টর রাশি হয়। তাহলে এখন আমরা দেখব এই শূন্যটাকে কিন্তু পাওয়া যাবে দুইটা ভেক্টর রাশি যোগের কারণে অথবা বিয়োগের কারণে। আমরা এখানে দেখছি একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে নাল ভেক্টর পাওয়া যায়। যেমন আমি এখানে দেখেছি এই একটা ভেক্টর, এটা হচ্ছে তার বিপরীত ভেক্টর, এই দুটো যোগ করার কারণে শূন্য পাওয়া গেছে। এজন্য শূন্য হলো একটি ভেক্টর রাশি, তার এই একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশি যোগ করলে যোগফল একটি ভেক্টর রাশি হয়। এজন্য শূন্য হলো একটি ভেক্টর রাশি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক তেমনি ভাবে আবার দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ এইটা হচ্ছে একটি ভেক্টর,
আবার এও একটি ভেক্টর, দুইটার মান সমান। এখন আমরা যদি দুইটাই সমান একটা থেকে অপরটাকে বিয়োগ করি, এই বিয়োগফল পেলাম 0। যেহেতু দুইটা ভেক্টর যোগ করলে যেমন যোগফল ভেক্টর রাশি হয়, ঠিক তেমনি দুটি ভেক্টর বিয়োগ করলেও বিয়োগফল একটি ভেক্টর রাশি হবে। অর্থাৎ এখানে শূন্যটাকে লব্ধি আকারে পাওয়া যায়। এইজন্য আমরা এখানে বলতে চাচ্ছি, আমরা এই যে রেজাল্টেন্ট অর্থ হলো লব্ধি, আমরা এখানে r দ্বারা এই ভেক্টরটাকে চিহ্নিত করেছি। এইজন্য আমরা এই যে এই ভেক্টর থেকে আরেকটা ভেক্টরকে যদি বিয়োগ করি তাহলে আমরা শূন্যটাকে পেয়েছি। যেহেতু দুটি ভেক্টর রাশি বিয়োগ করলে বিয়োগফল একটি ভেক্টর রাশি, এইজন্য আমরা শূন্য পেয়েছি। অতএব শূন্য হলো একটি ভেক্টর রাশি। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের এই প্রশ্ন আসে যে শূন্য একটি ভেক্টর রাশি ব্যাখ্যা করো, তোমরা প্রথমে আগে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে সেই কথাটা লিখবা। লেখার পরে এই লাইনটা লিখবা, এই লাইনটা দিয়ে এটা দিবা, আবার এই লাইনটা লিখে এটা দিবা। এইটা যদি লিখতে পারো তাহলে তুমি অনুধাবনের 2 নম্বর পাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেলে। এখন যদি কেউ যদি বলে যে স্যার আমি তো শূন্য ভেক্টর কাকে বলে এটা আমি জানি, আমি যদি এটা না লিখে শুধু এইটুকু লিখি তাহলে কি পাবো? অবশ্যই তুমি পেতে পারো যে একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ শূন্যকে আমরা লব্ধি আকারে পেতে পারি। এইজন্য দুইটা ভেক্টরকে যোগ করে বা বিয়োগ করে আমরা শূন্য পাই। যেহেতু দুইটা ভেক্টর যোগ করলে বা বিয়োগ করলে বিয়োগফল একটি ভেক্টর রাশি হয়, সেই হিসাবে শূন্য একটি ভেক্টর রাশি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভেক্টর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সবাই প্রত্যেকে লক্ষ্য করো, খেয়াল করো, কারণ এটা তোমাদের অনেক বোঝার ব্যাপার আছে। এটা তোমাদের সামনে অনেক কাজে লাগবে। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কি লেখা আছে। কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ কোন ভেক্টরের মান যদি শূন্য না হয়, এরূপ একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। মান দিয়ে ভাগ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে তাকে একক ভেক্টর বলা হয়। তা এর কিন্তু আরো একটি সংজ্ঞা আছে, যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে। তোমরা যদি একক ভেক্টর কাকে বলে যদি এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষা আসে, তোমরা যদি উপরের অংশটুকু লেখো তাও তুমি 1 নম্বর পাবা। আর যদি কেউ যদি বলে যে না আমি শুধু এইটুকু লিখবো যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে, তাহলে তুমি 1 নম্বর পাবা। কিন্তু আমার মতে দুইটা সংজ্ঞাই জেনে রাখা ভালো, কারণ এটা আমার কাজে সুবিধা দেবে। কিন্তু এটাই যে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা পাবো তাকে বলা হবে একক ভেক্টর। আমরা এখানে দেখালাম যে a হলো একটি ভেক্টর যার মান a is not 0, অর্থাৎ এর মান শূন্য নয়। এখন এই যে a একটি ভেক্টর, তাকে তার মান দিয়ে, যেহেতু আমরা এখানে আমরা আগেও বলেছিলাম যে মান যখন ব্যবহার করব এটা দুই পাশে মডুলাস দিয়ে উপরে ভেক্টর চিহ্ন দিলেও মান বোঝায়, আর শুধুমাত্র a লিখলেও মান বোঝায়। তাহলে এখন আমরা a ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলাম, তাহলে a এর দিকে একটা একক ভেক্টর পাওয়া গেল। সেই ভেক্টরটাকে ওই একক ভেক্টরটাকে আমরা ছোট হাতের a দ্বারা চিহ্নিত করব। যেহেতু আমাদের বড় হাতের a হয়েছে ভেক্টর, এটার একক ভেক্টর হলো ছোট হাতের a, আর এর উপরে আমরা ক্যাপ চিহ্ন ব্যবহার করব। এটাকে ক্যাপ বলে বা হেড বলে বা টুপি চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ একক ভেক্টর যখন আমরা লিখব তখন তাকে এভাবে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে তার উপরে হেড চিহ্ন প্রকাশ করতে হয়। এখন এখানে আমরা এখানে একটা যে দেখেছি লেখচিত্র, তোমরা এখানে দেখো আমাদের এখানে a = হলো 4a, আমাদের এতটুকু হলো এক একক, এতটুকু হলো এক একক, এতটুকু হলো এত, মোট 4 একক। তাহলে এইজন্য আমরা এখানে লিখে দিলাম এখানে একটা ভেক্টর চিহ্ন হবে, a ভেক্টর = হলো 4a। এবারে এর উপরে একক ভেক্টর হবে, এখানে একটা ভেক্টর চিহ্ন, এটা যে কোনো কারণে হোক বাদ পড়ে গেছে, এটা তোমরা দিয়ে দিবা, এখানে একটা ভেক্টর চিহ্ন দিবা, আর এখানে 4a এর উপরে একটা একক ভেক্টর আমরা প্রকাশ করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর যে ভেক্টর রাশির মান এক একক, এখন হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে যে ভেক্টর রাশির মান এক একক এটা কিভাবে হবে। তা এটা আমরা তোমাদেরকে পরবর্তীতে যখন তোমরা ভেক্টর সম্পর্কে আরো জানবা তখন দেখবা যে একটা ভেক্টরকে কিভাবে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করা হয়, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করা হয়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করা হয়। তখন তুমি ওইখান থেকে ওই ভেক্টর রাশির মান এক একক এটা তুমি বের করতে পারবা এবং তোমরা পরবর্তী ক্লাসেও এটা দেখতে পারবা। এখন আমরা পরবর্তী সংজ্ঞা নিয়ে আলোচনা করতে চাই। সেই সংজ্ঞাটির নাম হলো অবস্থান ভেক্টর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেক্টর, এই ভেক্টর আমাদেরকে জানতে হবে। তা আমরা এখানে এই অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা আমরা লিখেছি যে অবস্থান ভেক্টরের সংজ্ঞার মধ্যে প্রথমে আসছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তোমাদের এখানে একটা নতুন শব্দ এসেছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি জিনিস এটা আমাদেরকে আগে জানতে হবে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো হলো
এমন কোনো দৃঢ় বস্তু যার সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান আমরা চিহ্নিত করতে পারি, কোনো বস্তুর গতি চিহ্নিত করতে পারি, তাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কারণ প্রসঙ্গ কাঠামো কি হতে পারে, যেমন তুমি যদি মনে করো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে তুমি পড়ো, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এখন তুমি কোথায় আছো, যেহেতু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজকে সবাই চেনে, তুমি যদি বলো যে আমি এখন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে 500 গজ দূরে আছি বা 500 গজ সামনে আছি বা 500 গজ পিছিয়ে আছি, তাহলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ হলো তোমার জন্য হচ্ছে প্রসঙ্গ কাঠামো, আর এর সাপেক্ষে তুমি তোমার অবস্থান বর্ণনা করতেছো, তাহলে এটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো অনেক কিছু হতে পারে, যেমন রাস্তা হতে পারে, পার্ক হতে পারে, হাসপাতাল হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, জাদুঘর হতে পারে, কলেজ হতে পারে, আবার কোনো বিখ্যাত ব্যক্তি হতে পারে। যেমন আমরা যদি দেখতে পাই আমাদের যদি এমন কোনো বিখ্যাত ব্যক্তি আছে যার বাড়ি সবাই চেনে, কারণ যদি আমি বলি যে আমি ওই বিখ্যাত ব্যক্তির বাড়ির পাশেই রয়েছি, তখন কিন্তু লোকে আমাকে ওইখানে যাই খুঁজবে, আমাকে কিন্তু অন্য কোথাও যাই খুঁজবে না। এই জন্য কোনো বিখ্যাত ব্যক্তি যাকে সবাই চেনে জানে এমন ব্যক্তিও প্রসঙ্গ কাঠামো হতে পারে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। আমরা এখানে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তোমাদেরকে দেখিয়েছি, এখানে x অক্ষ রয়েছে, এটা হলো y অক্ষ রয়েছে, এখানে আমরা এখানে মূল বিন্দু দেখাইছি o বিন্দু, এটা হলো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এখন আমরা এখানে p বিন্দুর অবস্থান চিহ্নিত করতেছি, এই p বিন্দুর অবস্থান op ভেক্টর দ্বারা চিহ্নিত করলাম। এই op হলো এখানে অবস্থান ভেক্টর, এটাকে r দ্বারা আমরা প্রকাশ করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবস্থান ভেক্টরটা কি। এখন এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো। কেন সীমাবদ্ধ ভেক্টর হলো? এই যে অবস্থান ভেক্টরের পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট, কারণ একটা নির্দিষ্ট জায়গা থেকেই অবস্থান বর্ণনা করতেছে। এইজন্য এই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যেহেতু অবস্থান বর্ণনা করা হতেছে, এইজন্য অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কেও জানতে পারলাম। এরপরে আমরা যে ভেক্টর সম্পর্কে জানবো তোমাদের সামনে আমি সেটা উপস্থাপন করতেছি, সেই ভেক্টরের নাম হলো সরণ ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সরণ ভেক্টর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এটা একটি গুরুত্বপূর্ণ ভেক্টর, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে এটাও তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে সরণ ভেক্টরের সংজ্ঞাটা একটু তোমরা এখন লক্ষ্য করো যে কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অবস্থান ভেক্টরের পরিবর্তন হবে, পূর্বে যে জায়গায় ছিল তার থেকে সরে গেলে তাহলে একটু সরণ হলো, এটাকে নাম হলো সরণ ভেক্টর। আমরা এখানে তোমাদেরকে এখন চিত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তোমরা এখানে একটা দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। এটা হলো আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, অর্থাৎ এখানে পাদবিন্দু নির্দিষ্ট থাকবে। এই যে OP হলো আমার অবস্থান ভেক্টর। এখন এই P বিন্দুটা আমার কিন্তু পাদবিন্দু নির্দিষ্ট রয়ে গেল, কিন্তু আমার শীর্ষবিন্দুটা সরে P থেকে Q তে সরে গেল, অর্থাৎ আমার শীর্ষবিন্দুর পরিবর্তন হয়েছে কিন্তু পাদবিন্দুর কোনো পরিবর্তন হয় নাই। এইজন্য আমার এই অবস্থান OP ভেক্টর অবস্থানটা এখন OQ তে চলে গেছে, মাঝখান দিয়ে PQ পরিমাণ সরণ হয়েছে, আর এই PQ সরণটাকেই বলা হচ্ছে সরণ ভেক্টর। আমরা এখানে লিখেছি যে এখানে আমরা OP কে RI দ্বারা এই যে RI ভেক্টর দ্বারা চিহ্নিত করছি। এখানে I দিয়ে বোঝানো হয়েছে ইনিশিয়াল অর্থ হইছে আদি, আর R দিয়ে হলো অবস্থান ভেক্টর R ভেক্টর দ্বারা। তাহলে অবস্থান ভেক্টরের আদি অবস্থান এটা আমরা বুঝেছি। আর F তে আমরা ফাইনাল মানে হচ্ছে শেষ অবস্থান, R দিয়ে R ভেক্টর দ্বারা আমরা অবস্থান ভেক্টর বুঝেছি। তাহলে এটা হলো RI, এটা হলো আদি অবস্থান ভেক্টরের, আর এটা হলো শেষ অবস্থান ভেক্টরের। এখন আমাদের আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, তাহলে তার সরণ হলো কতটুকু, সেই সরণটাকে আমরা ডেল আর দ্বারা প্রকাশ করছি। এখানে ডেল আরটাই হলো আমাদের এখানে সরণ ভেক্টর। আমরা নিচে দেখো গাণিতিকভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ডেল আর ভেক্টর ইজ ইকুয়াল টু হলো RF ভেক্টর মাইনাস RI ভেক্টর। এখানে আমরা লিখতে পারি OP ভেক্টর সমান হলো RI ভেক্টর, আর OQ ভেক্টর সমান হলো RF ভেক্টর। এখানে I এবং F কে সাফিক্স আকারে দেওয়া হয়েছে, আর I দিয়ে বোঝানো হয়েছে ইনিশিয়াল আর F দিয়ে বোঝানো হয়েছে ফাইনাল। ইনিশিয়াল অর্থ হইছে আদি, ফাইনাল অর্থ হলো শেষ। তাহলে আমরা বুঝতে পারলাম সরণ ভেক্টর কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে ভেক্টরটি নিয়ে আলোচনা করব তার নাম হলো বিপ্রতীক বা বেজিয়ার ভেক্টর। আমরা এখন দেখব বিপ্রতীক বা বেজিয়ার ভেক্টর কাকে বলে। আমরা এখানে লিখেছি সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয় তবে তাদেরকে বিপ্রতীক বা বেজিয়ার ভেক্টর বলে। তাহলে আমরা এই সংজ্ঞার মধ্যে দেখলাম সমজাতীয় সম্পর্কে আমি তোমাদের সামনে ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছি। তোমাদেরকে বলেছি যেমন দুটি বল এটা কিন্তু সমজাতীয়, দুটি বেগ এটাও সমজাতীয়, দুটি সরণ এটাও সমজাতীয়, কিন্তু একটি বল একটি বেগ তাহলে কিন্তু আর সমজাতীয় নয়। তাহলে আমরা সমজাতীয় সম্পর্কে জানতে পারলাম। তাহলে এরকম দুটি ভেক্টর এখানে A এবং B, হয়তো দুটো বল হতে পারে, অথবা দুটো বেগ হতে পারে, অথবা দুটি সরণ হতে পারে, তাহলে সেখানে এরা সমজাতীয় হবে। তাহলে সমজাতীয় দুটি সমান্তরাল এখানে আমরা দেখতেছি A ভেক্টরটাও x অক্ষের দিকে, B ভেক্টরটা x অক্ষের দিকে। তাহলে
আমরা দুটি সমান্তরাল ভেক্টর বলতে পারি। তাহলে দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, তাহলে আমরা এখানে দেখতে পেলাম, আমরা এখানে দেখতেছি a ভেক্টর ইজ ইকুয়াল টু হলো 5i, i হলো একক ভেক্টর, আর b ভেক্টর ইজ ইকুয়াল টু হলো 1/5i, অর্থাৎ 5 এর বিপরীত সংখ্যা হলো 1/5। তাহলে আমরা দেখতেছি একটির মান অপরটির বিপরীত সংখ্যা। আবার যদি মনে করো b ভেক্টর সমান 1/5, এর বিপরীত সংখ্যা হলো 5, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটির মান অপরটির বিপরীত সংখ্যা। তাহলে এখানে a এবং b এই দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত ভেক্টর। আমরা নিচে লিখে দিয়েছি যে a ও b পরস্পরের বিপরীত ভেক্টর। আসলে প্রত্যেককেই আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যে ভেক্টরটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাই সেই ভেক্টরটির নাম হলো আয়ত একক ভেক্টর। তোমরা লক্ষ্য করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভেক্টর, আয়ত একক ভেক্টর। তা আমাদের এখানে কি বলা আছে, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। এখন এখানে কিন্তু একটু কথা আসছে যে ত্রিমাত্রিক আমি তোমাদেরকে বলেছি যে স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থানকে x, y এবং z এই তিনটি অক্ষের মাধ্যমে বর্ণনা করা হয়, এটাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হয় তখন r এবং θ দ্বারা প্রকাশ করা হয়, তখন তার নাম হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা যখন তোমাদের গণিত বিষয় পড়বে তখন ওই গণিত বিষয়ের মধ্যে এই ব্যাপারে তোমাদেরকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে আলোচনা করবে। তারপরে তো আমাদের ফিজিক্সে যেহেতু চলে এসেছে সেজন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে ত্রিমাত্রিক, যদি আমাদের এখানে আমি যদি x অক্ষ এবং y অক্ষ নিতাম তাহলে তো দ্বিমাত্রিক, যদি y অক্ষ z অক্ষ বাদ দিয়ে শুধু x অক্ষ নিতাম তাহলে তো একমাত্রিক, আর যদি x, y এবং z এই তিনটি অক্ষ নিয়ে আলোচনা করি তাহলে হয়ে যাবে ত্রিমাত্রিক। আর কার্টেসীয় কি জিনিস আমরা বলেছি যে স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অপরটি হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x, y এবং z এর অক্ষের সাহায্যে কোন বিন্দুর অবস্থান বর্ণনা করা হয়। তাহলে আমাদের এখানে তিনটি অক্ষ আমরা দেখাচ্ছি, x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা হলো z অক্ষ, এটা হলো মূল বিন্দু। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ, তাহলে এটি একটা ধনাত্মক অক্ষ, এটি একটা ধনাত্মক অক্ষ, এটি একটি ধনাত্মক অক্ষ, আর এর বিপরীত হলো ঋণাত্মক অক্ষ। ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর, এই যে এখানে আমরা দেখছি x অক্ষ বরাবর একক ভেক্টর হলো i, y অক্ষ বরাবর একক ভেক্টর হলো z, আর z অক্ষ বরাবর একক ভেক্টর হলো k। তাহলে আমরা তিনটি একক ভেক্টর সম্পর্কে ধারণা লাভ করলাম। এই তিনটি একক ভেক্টর বিবেচনা করা হলো, তাদেরকে বলা হবে আয়ত একক ভেক্টর। তাহলে এটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আমরা আয়ত একক ভেক্টরকে সম্পর্কেও জানতে পারলাম। আশা করি তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো। তোমাদের বোঝার জন্য সকলকেই ধন্যবাদ জানাই। তোমরা সকলেই সুন্দরভাবে যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করে থাকো আশা করি প্রত্যেকেই বুঝতে পারবা। আমি 15টি সংজ্ঞা নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। এই সংজ্ঞাগুলো যদি তোমরা ভালোভাবে স্টাডি করো তাহলে তো ভেক্টরের অধ্যায় তোমাদের কাছে অনেকটু সহজ হয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে আমার সংজ্ঞাগুলো লক্ষ্য করেছো, খেয়াল করেছো, এবং তোমরা বারংবার এটা দেখবা। তোমাদের সামনে বই আছে, বইগুলো তোমরা ফলো করবা, তাহলে দেখবা অতি সহজে ভেক্টরের এই সংজ্ঞাগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।